পড়াপড়ি কি ঘটনা ঘটছিল এই ঘটনাগুলো বিস্তারিত বলবেন, কারা আপনার কাছ থেকে টাকা চেয়েছিল, কিভাবে টাকাগুলো চাইছে, এই বিষয়গুলো আপনি বলবেন একটু ইনশাআল্লাহ। অর্থাৎ যে আমাকে মারছে ওই নাম হচ্ছে শাহ আলম, অনিস আছে। আর এই ঘরের বাড়ি সাদত নাকি নাম, অনু আছিল, উনি আছে টাকা। এবং জাহিদুল মেম্বার, উনিও বলছেন যে যে টাকা আছে না দিতে পারলে আপনি 5-6 হাজার টাকা আমাকে পৌঁছে দিয়ে দেন, তাহলে আমি ওদেরকে আর ওরা আপনাকে এরকম করবে না, এই বলে আমাকে অটো চলে ইয়ে করে দিচ্ছে আর কি। টাকাগুলো আপনাকে প্রথম পর্যায়ে কি মসজিদে চাইছে নাকি কোনো অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে? ওখানে মারপিট করছে, তখন ওখানে আছে। আর হাই স্কুলের মধ্যে আমাকে তোলার পর ইয়া করছে, করার পর টাকা দেবো না, মিলাদ পড়াচ্ছি, মিলাদ পড়ানোর টাকা। আর মিলাদ পড়ানোর 20 টাকা না, 20 টাকা বুঝিস না শালা, শুয়ারের বাচ্চা। এরকম নানান কিছু কসম করার পর তারপর চাকু ধরছে আমার, ইয়া পিস্তল বাড়ি ফেলে দেখা আছে, ওখান থেকে আমাকে হঠাৎ করে নিয়ে চলে আসছে ইয়ার মধ্যে। আলহামদুলিল্লাহ, শেরপুর ওলামা পরিষদের উদ্যোগে আজকে শতাধিক ওলামায়ে কেরাম, আমরা আলেম ওলামা আসছি। আপনারা যাকে আমার পাশে দেখতে পাচ্ছেন, মাওলানা নূর মোহাম্মদ ভাই, তিনি আমাদের পার্শ্ববর্তী শেরুয়া দহপাড়া করতোয়া মসজিদের তিনি ইমাম। এলাকার কিছু বখাটে ছেলে ফেলে ভাইকে জিম্মি করে টাকা দাবি করে এবং সে হেতুতে তাকে অনেক মারধর করে। তা আমরা সেই বিষয়গুলো একটু জানার জন্য ওনার কাছে আসছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা সেটা করব। আমরা একটু জানতে চাচ্ছিলাম সংক্ষেপে যে ভাই, আপনার সঙ্গে এমন আচরণটা হলো, আসলে এটার পিছনে ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল নাকি ইমাম হিসাবে আপনার উপরে ওদের কোনো ক্ষোভ, কোনো কারণে, কি কারণে এরকমটি হলো আপনি কি মনে করেন? একটু আমাদেরকে একটু বললে ভালো হয়। ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, আমাকে জোর করে আসলে রাস্তার থেকে ধরে আমাকে এরকম অপহরণ করছে আর কি। আর কোনো ইয়া নেই, আমি কোনো কোনো ইয়াই পাই নাই, কিন্তু আমার কোনো অস্তিত্ব নেই। ওনার পিস্তল ধরছে এবং চাকু ধরছে, ধরার পর আমাকে যখন আমি শিকার না হচ্ছে তখন ওরা মারপিট করছে। তখন আমি চিল্লাচিল্লি করছি, লোকজন আসার পর তখন ওই আমাকে বাড়ি করা হচ্ছে এর মধ্যে থেকে আর কি। আর টাকা আছে কয়েকজন, যে না পারলেও 5-6 হাজার টাকা, জাহিদুল মেম্বার বলে 5-6 হাজার টাকা আমার কাছে দিয়ে দেন এসার পর, তাহলে আর এগুলা ছেলেবেলে করবি না, এই কথা বলে আমি অটো তুলে দিচ্ছিলাম। অটো ছিল মসজিদে গেছি, মসজিদ যাওয়ার পর এলাকার সমস্ত মুসল্লিরা আমাকে দেখার পর সব কান্নায় রোল ভেঙে ভেঙে বগিস পড়ছে। সমস্ত এলাকার বাসী আমার পক্ষে এগুলা ইয়া করছে আর কি, সহযোগিতা করছে। ও আচ্ছা। আহ, ওরা কয়জন ছিল আপনাকে যখন অপহরণ করে নেয়? ওরা কয়জন? 4 জন ছিল আমাকে। ও আচ্ছা, ঠিক তারপরে আছে। অনেকে আসছে আর কি। আচ্ছা, একটু তাদের যারা আপনার কাছ থেকে টাকা চাইছিল, জি। তাদের নামগুলো একটু নাম বলেন। নাম হচ্ছে, আপনি কোনো এই বিষয় নিয়ে ভয় করবেন না, আমরা ওলামা একরামরা সবসময় আপনার সাথে আছি। আমরা ন্যায়ের পক্ষে সবসময় থাকার জন্য আমরা আজকে এখানে এসেছি, বিশেষ করে আপনি যাতে করে কোনো রকমের মানসিকভাবে ভেঙে না পড়েন। ওলামা একরামরা সবসময় ন্যায়ের ভাবে কথা বলে এবং মসজিদের মেম্বারগুলোতে কথা বলে। আর সেখানে আপনি একজন ইমাম হয়ে আমাদের, আপনি একজন ভাই হিসেবে, আমাদের একজন ভাই হিসেবে আপনি যে এরকম বিপদের সম্মুখীন হবেন এবং আমরা যে আপনার পাশে থাকবো না, এটা হতেই পারে না। আপনি পড়াপড়ি কি ঘটনা ঘটছিল এই ঘটনাগুলো বিস্তারিত বলবেন, কারা আপনার কাছ থেকে টাকা চেয়েছিল, কিভাবে টাকাগুলো চাইছে, এই বিষয়গুলো আপনি বলবেন একটু ইনশাআল্লাহ। অর্থাৎ যে আমাকে মারছে ওই নাম হচ্ছে শাহ আলম। শাহ আলম, অনিস আছে। আর এই ঘরের বাড়ি সাদত নাকি নাম, অনু আছিল, উনি আছে টাকা। এবং জাহিদুল মেম্বার, উনিও বলছেন যে যে টাকা আছে না দিতে পারলে আপনি 5-6 হাজার টাকা আমাকে পৌঁছে দিয়ে দেন, তাহলে আমি ওদেরকে আর ওরা আপনাকে এরকম করবে না, এই বলে আমাকে অটো চলে ইয়ে করে দিচ্ছে আর কি। টাকাগুলো আপনাকে প্রথম পর্যায়ে কি মসজিদে চাইছে নাকি কোনো অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে? ওখানে মারপিট করছে, তখন ওখানে আছে। আর হাই স্কুলের মধ্যে আমাকে তোলার পর ইয়া করছে, করার পর টাকা দেবো না, মিলাদ পড়াচ্ছি, মিলাদ পড়ানোর টাকা। আর মিলাদ পড়ানোর 20 টাকা না, 20 টাকা বুঝিস না শালা, শুয়ারের বাচ্চা। এরকম নানান কিছু কসম করার পর তারপর চাকু ধরছে আমার, ইয়া পিস্তল বাড়ি ফেলে দেখা আছে, ওখান থেকে আমাকে হঠাৎ করে নিয়ে চলে আসছে ইয়ার মধ্যে থেকে, হোটেলের ভিতরে। ওখান থেকে নিয়ে গেছে শাহবন্দি ইউনিয়নে, অর্থাৎ ইয়া
কি করে কয় হাওয়াখানা, ওখান থেকে আবার নিয়ে আসা ওই জাহিদুল মেম্বারের নতুন একটা হোটেল করতেছে, ওই হোটেলের মধ্যে তুলে শাটার নেমে তো তাও দামা করছে। আবার ওনাকে ফোন করে বলছে যে উনি তো কথা শুনতেছে না, আমরা কি করবো, বলে যা ইচ্ছা তাই কর। তারপরে আমাকে যখন মারপিট করছে, তারপরে কাকা ওই মেম্বার এসে আমাকে বলছে যে এরকম ধরে নিতাম ভিতরে, আবার নিয়ে যেতে বলছে যে যা যা পারেন, আপনার কাছে টাকা আছে। আমি বলছি 100 টাকা আছে, তা ওরা নিচ্ছে, নিয়ে আমাকে সিগারেট খাবার কয় আমাকে। আমি কই, তোর মাথা ঠিক আছে ঠিক নাই। আবার আমি আমি বলছি যে না আমার মাথা ঠিক আছে, তোমার সিগারেট কেন খাবো, আমি সিগারেট কেন খাবো, আমি সিগারেট আমি আমার বাবা খানে, আমি খাবো, আমি খেতে পারবো না, আমি মরে গেলেও আমি তা পারবো না। তখন আমাকে মারপিট করছে, তাওয়া দাওয়া মারপিট করছে, করার পরে আবার উনি আসছেন, আসার পরে তখন উনি আমাকে ধরে অমুক নেতা করছে যে আপনি পারেন, যত পারেন, যত পারেন 6,000 7,000 যা পারেন আমার কাছে দেন, আমি ওনাদেরকে ইয়া করে বিষয়টা ইয়ে করে দিচ্ছি। এই মীমাংসা করে দিতে চাইছে উনি। মীমাংসা না, ওনারা আর আপনার কাছে এরকম আর আসবে না। আচ্ছা। মানে জাহিদুল মেম্বার উনি আপনাদের এই কয় নাম্বার ওয়ার্ডের মেম্বার? আর এই সাবন্দি 8 নম্বর শাহবন্দিগি 8 নাম্বার ওয়ার্ডের মেম্বার। উনি কি রানী এখন আছে? হ্যাঁ, এখন রানিং আছে, রানিং মেম্বার উনি আছে। এর সাথে ওনার যারা আপনার চেলাপেলা ছিল এরা মিলে এই টাকাটা দাবি করছে। জি জি জি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে শাহবন্দি, আমি তো ওই ওয়ার্ডেরই, হ্যাঁ, আমি একজন নাগরিক। তো আমার প্রশ্ন হচ্ছে যে একটা ছেলে হয়তো নেশা করে বা চাঁদাবাজি করতে গেছে, তাহলে ওই এলাকার মেম্বারের দায়িত্ব হচ্ছে যে আপনাকে সেফটি দেওয়া, আপনার নিরাপত্তা দিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং সেই বিচার হবে, তাদেরকে পুলিশের হাতে ধরে দেওয়া। অথচ মানে আপনার ভাষ্য মতো বোঝা যাচ্ছে যে মেম্বার নিজেই বলতেছে ওরা কি চাইছে, টাকা চাইছে। ওই টাকা কত চাইছে? 20,000। তো 20,000 না পেলেও 5,000 টাকা দেন দিয়ে, মানে উল্টা মেম্বার আপনার পক্ষ না নিয়ে সন্ত্রাসীদের পক্ষে কথা বলছে। বিষয়টা এরকমই তো? এটি একটু আরেকটু খোলাসা করে বলেন। উনি আমাকে বলছেন যে তুমি টাকা যদি তোমার কাছে না থাকে, কাউ থেকে টাকা 5-6 হাজার টাকা আমার কাছে ঈশার নামাজের আগেই পৌঁছে দেন, এইভাবে আর কোনো ছেলে পেলে যায় আর তোমাকে ইয়ে করবে না, এই কয়া আমাকে বাড়ি করে ওই ঘরের মধ্যে দিচ্ছে আর কি। জি। এবং এটা অনেক ভাইরাল একটা নিউজ হয়ে গেছে, বিশেষ করে আমাদের বগুড়ার একটা আন্তর্জাতিক মানের যে পত্রিকাটা এবং আমাদের বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য পত্রিকা দৈনিক করতোয়া পত্রিকাতেও নিউজ হয়েছে। আমাদের যারা স্থানীয় সাংবাদিক রয়েছিল আব্দুল অদিত ভাইয়ের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছিলাম। তো সাংবাদিকদের আমরা ধন্যবাদ জানাই যে এই বিষয়গুলো তারা পুরোপুরি তুলেছে এবং দৈনিক কাগজের পাতা, দৈনিক দর্পণ সহ অনেকগুলো পত্রিকা তারা নিউজ করেছে। এবং আমি এটা আপনারা এই বিষয় নিয়ে থানায় কোনো জিডি বা থানায় কোনো আপনারা মামলা করছেন কিনা? হ্যাঁ, যেটি করছি, মামলা করছি, সবকিছু ওনাকে তথ্য সবকিছু দেওয়া হয়েছে, এলাকার লোক সম্পূর্ণ দেওয়া হয়েছে। এবং আমার ওই যে জায়গায় আমি চাকরি করি, ওই যে মসজিদের সমস্ত মুসল্লি এবং এলাকার লোক সমস্ত আছে, তারা ওনারা ওই সাংবাদিক বলছে এবং মিডিয়াকে বলছে সব কথা। এখন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের কি কোনো প্রশাসন ভাবে গ্রেফতার করা হয়েছে কিনা? প্রধান আসামি গ্রেপ্তার হচ্ছে, কিন্তু আরগুলা গ্রেপ্তার করছে না আর কি, যাচ্ছে না, ধরতে পারতেছে না আর কি, এই ভয়েতেই আর কি ইয়ে করতেছে না কি আমি বলছি না। এই তো ওদের ভয়েতেই প্রশাসন যাচ্ছে কিনা এটা আমি বলতেছি না, কিন্তু বলা হচ্ছে, ওখান থেকেও বলা হচ্ছে যে আপনারা আসেন, এখন আসামি তো ওপেনে ঘুরতেছে, এখানে মজুত আছে, আমরা আসেন। ওসি বলছেন যে আমরা আসতেছি, ফোর্স এখন নাই, ফোর্স আসতেছে এখনই পাঠাচ্ছি। এই কথা তারা 1-1.5 ঘন্টা 2-1.5 ঘন্টা তারা ইয়া করছে, একবার রাখতে পারে, তারা চলে গেছে, আর তবু প্রশাসন আসে নাই। অবশ্যই এখানে আশাবাদী যে প্রশাসন আমাদের পক্ষে কাজ করবে। প্রশাসন আমরা জানি যে শেরপুরের প্রশাসন আলহামদুলিল্লাহ অনেকটাই, বিশেষ করে এসপি সার্কেল অফিসার উনি অনেক ভালো মানুষ এবং এসআই উনি আমাদের অনেক হেল্প করে, এর আগে আমরা দেখেছি। বিশেষ করে আগামীতে প্রশাসন আমাদের অবশ্যই হেল্প করবে, এটা আমরা আশাবাদী। এবং যে কোনো চাঁদাবাজ হোক, যে কোনো মাদক আসক্ত ব্যক্তি হোক, প্রশাসনিকভাবে তাদের উপরে চাপ প্রয়োগ করবে, এটা আমরা ইনশাল্লাহ আশাবাদী। এবং আমরা যেগুলো শেরপুর ওলামা পরিষদের এবং ইমাম মুয়াজ্জিন পরিষদের এবং শেরপুর অনেক ওলামা ইকরামরা এখানে এসেছি, দলমত নির্বিশেষে আমরা তার পাশে দাঁড়িয়েছি এবং তাকে আমরা সহযোগিতা করব। এবং প্রশাসনকেও আমরা চাইবো যে প্রশাসনও যেন তাকে অবশ্যই ন্যায্য তার যে বিচার, আইনি তাদের যে সহায়তা, এটা যেন প্রশাসন ভাবে। আলহামদুলিল্লাহ, শেরপুর ওলামা পরিষদের উদ্যোগে আজকে শতাধিক ওলামায়ে কেরাম আমরা তাদের দৃষ্টান্তমূলক, আমরা শেরপুরবাসীর পক্ষ থেকে, ওলামাদের পক্ষ থেকে শাস্তি দাবি করছি। ভাই, আপনাদের মসজিদের যে খেদমত করছিলেন
কতদিন হলে খেদমত করছে? 14-15 বছর হবে। 14-15 বছরের এই পুরাতন মানুষ, পুরাতন ইমাম সাহেব, ওনার উপরে এরকম ঘটনা ঘটলো। আপনারা কেন ঘটলো এই ঘটনাটা, আর আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন একটু মেহেরবানি করে জানান। কতক্ষণ নিছি যে আমরা ইনশাল্লাহ 10 জনে যে আছেন, আমরা 10 জনে মিলে যে কাজ করবেন আমরা সেই মতো আমরা সকলে আছি, বুঝছেন। আর নূর মোহাম্মদ ভাই তো খুবই ভালো লোক, চলা ফিরা কথাবার্তা খুব ভালো লোক তিনি। মূল কথা হলো যে আমাদের আলেমদের উপর নির্যাতন, এটা তো আমরা আলেমরা মানে নিতে পারি না। এর আগে আটাপাড়াতে আমাদের একজন ইমামকে একেবারে লাঠি তুলছে মাথার মারার জন্য, আমরা তাৎক্ষণিক সেখানে গেছি, এই ভবানীপুরের আটাপাড়া। তারপরে যাওয়ার পরে ও বুঝতে পারছে যে না, এদের পিছনে ওলামারা ঐক্যবদ্ধ আছেন। এ পরের দিনই সেই ইমামের কাছে এসে মানে হাত পা ধরে মাপ নিছে, তাকে মাপ দেওয়া হয়েছে। এরপরে মির্জাপুর করতোয়া মসজিদে সামান্য একটুকে ঘটনাকে কেন্দ্র করে আমাদের মিজানুর রহমান মানিক বিন আজহার ওনাকে লাঞ্ছিত করছে। এইভাবে একের পর এক লাঞ্ছিত হচ্ছে। আমরা এইভাবে বসে থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের কপালে এরকম দুঃখ আসবে। তা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই ইমামের উপযুক্ত বিচার চাই। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে প্রশাসন মোটামুটি আমাদের কাজ করছে।